হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশনাল হেল্পলাইন চ্যানেল। এখন আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের বাংলা শিক্ষা পোর্টালে দেওয়া মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলি থেকে নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের পার্ট 3 মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলি কী আছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, সালোক সংশ্লেষে জলের ভূমিকা উল্লেখ করে পরিবেশে O2 ও CO2 ভারসাম্য রক্ষায় সালোক সংশ্লেষের তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, তাপমাত্রা কিভাবে বাষ্পমোচনকে প্রভাবিত করে। ওর সাথে আর একটি কোশ্চেন আছে, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন। 3 নম্বর, কোনো মৌলের ম্যাক্রো বা মাইক্রোনিউট্রিয়েন্ট শ্রেণীতে অন্তর্ভুক্তি দুটি কারণ উল্লেখ করো। উদ্ভিদে অপরিহার্য মৌলের যে কোনো 3টি সাধারণ কাজ ব্যাখ্যা করো। 4 নম্বর, সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য উল্লেখ করো। ব্যাপন ও অবিস্বপনের দুটি পার্থক্য উল্লেখ করো। প্রথম প্রশ্নটি কী ছিল, সালোক সংশ্লেষে জলের ভূমিকা। তো প্রথমে এটা রিডিং করবে, সালোক সংশ্লেষে জলের ভূমিকা। তো পয়েন্ট করে এরকম লিখবে। 1 নম্বর লিখবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার একটি অন্যতম কাঁচা উপকরণ এবং অন্যতম বাহ্যিক শর্ত হলো জল। 2 নম্বর, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ উৎপাদনের জন্য 12 অণু জলের প্রয়োজন হয়। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ উৎপাদন হয় তার জন্য জলের দরকার। জল ছাড়া সালোক সংশ্লেষে গ্লুকোজ উৎপন্ন হবে না। 3 নম্বর, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার উপজাত পদার্থ রূপে যে অক্সিজেন উৎপন্ন হয় তার উৎস জল। গ্লুকোজের হাইড্রোজেন জল থেকে আসে। গ্লুকোজের যে C6H12 ও 6 মানে C6H12 যে 12টি হাইড্রোজেন রয়েছে, সেই 12টি হাইড্রোজেন কোথা থেকে আসে? জল থেকেই আসে। জল সালোক সংশ্লেষের সময় ক্লোরোফিল অণুকে ইলেকট্রন প্রদান করে। তারপরেরটা 6 নম্বরে আছে, কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেন জল বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন হয়। এই কটি লিখবে, সালোক সংশ্লেষে জলের ভূমিকা। তারপরে ছিল সালোক সংশ্লেষ কীভাবে O2 ও CO2-র ভারসাম্য বজায় রাখে। এখানে লিখবে এরকমভাবে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে যে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তাকে শর্করায় অঙ্গীভূত করে এবং উপজাত পদার্থ রূপে O2 উৎপন্ন করে, যা পরিবেশে উদ্ভিদ ছেড়ে দেয়। ফলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের অনুপাতের ভারসাম্য বজায় থাকে। অর্থাৎ উদ্ভিদ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পরিবেশের কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। তাই সমস্ত জীব শ্বসনের সময় পরিবেশের অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করলেও পরিবেশের কার্বন ডাই অক্সাইড ও অক্সিজেনের সমতা বজায় থাকে এবং পরিবেশ দূষিত হওয়ার হাত থেকে রক্ষা পায়। 2 নম্বর প্রশ্ন কী ছিল, বাষ্পমোচনের ওপর তাপমাত্রার প্রভাব। উত্তরে কী লিখবে, তাপমাত্রা বাষ্পমোচনের একটি বহিঃপ্রভাব। সাধারণভাবে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা তাপমাত্রায় উদ্ভিদের পত্ররন্ধ্র বন্ধ ও উন্মোচন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। উষ্ণতা বাড়লে বাষ্পমোচনের হার কমে। এইটুকুনি লিখবে। তারপরে আছে, বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলার কারণ। বাষ্পমোচন উদ্ভিদের একটি অতি প্রয়োজনীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাহায্যে উদ্ভিদ দেহের জল শোষণ, পাতার উষ্ণতা হ্রাস, উদ্ভিদের জল সংরক্ষা, রসের উৎস, তাপমাত্রা সাম্যাবস্থা, মূলজ চাপ সৃষ্টি ও গ্যাসীয় আদান প্রদান প্রভৃতি নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যাবতীয় গুরুত্বপূর্ণ কাজ বাষ্পমোচনের মাধ্যমে করে, তাই এটি হচ্ছে প্রয়োজনীয়। কিন্তু অধিক শুষ্ক দিনে বা গরমকালে জল পরিত্যাগের ফলে বহু ক্ষেত্রে উদ্ভিদের মৃত্যু ঘটে থাকে। তাই একে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলে। কীভাবে লিখবে সেটা, কিন্তু গরমকালে ও শুষ্ক দিনে অতিরিক্ত জল পরিত্যাগের ফলে বহু ক্ষেত্রে উদ্ভিদের মৃত্যু ঘটে থাকে। তথাপি পর্যালোচনায় দেখা যায় বাষ্পমোচনের ক্ষতিকর দিক অপেক্ষা উপকারী দিক অনেক বেশি। আর তাই বিজ্ঞানী কার্টিস 1962 সালে বাষ্পমোচন প্রক্রিয়াকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলেছেন। তারপরে কোনো মৌলের ম্যাক্রো বা মাইক্রোনিউট্রিয়েন্ট শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার কারণ কি। ম্যাক্রো মানে যে উপাদান মৌলিক উপাদানটি উদ্ভিদের বেশি লাগে তাকে ম্যাক্রো বলে, আর যেটা হচ্ছে কম লাগে সেটাকে কী হয়, মাইক্রো। তো সেখানে কেন নিউট্রিয়েন্ট শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার কারণ কি বলেছে, কিছু মৌলের অধিক প্রয়োজন হয় উদ্ভিদের পুষ্টির জন্য, যাদেরকে ম্যাক্রো নিউট্রিয়েন্ট শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়।
এই উপাদানগুলির অভাব দেখা দিলে কী হয়, উদ্ভিদে যে রোগগুলো দেখা যায় সেগুলো স্পষ্ট হয়। তারপরে কিছু পরিমাণ মৌল উদ্ভিদের পুষ্টিতে খুব অল্প পরিমাণে 0.1 মিলিগ্রাম পার গ্রাম প্রয়োজন হয়, যাদের নিউট্রিয়েন্টস শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়। এই প্রকার মৌলের অভাবে উদ্ভিদ দেহে কোনো রোগ সুস্পষ্ট দেখা যায় না। উদ্ভিদ দেহে অপরিহার্য মৌলের কাজ। যে মৌলগুলি অপরিহার্য উপাদান বলে উদ্ভিদ দেহে, তাদের কাজগুলি নিচে আলোচনা করা হচ্ছে। 1. প্রোটোপ্লাজম গঠন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি অপরিহার্য মৌলগুলি উদ্ভিদ দেহে সালোকসংশ্লেষ ও প্রোটোপ্লাজম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2 নম্বর, ক্লোরোফিল সংশ্লেষ। উদ্ভিদের ক্লোরোফিল তৈরি উৎসেচককে সক্রিয় করতে অপরিহার্য মৌল ম্যাগনেসিয়াম একান্ত প্রয়োজন। এছাড়াও লোহা ক্লোরোফিল গঠনে একটি অত্যাবশ্যক উপাদান। 3 নম্বর, প্রোটিন সংশ্লেষ। সালফার, ফসফরাস, পটাশিয়াম প্রভৃতি অপরিহার্য মৌলগুলি উদ্ভিদের প্রোটিন সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই 3টি কাজ লিখে দেবে অপরিহার্য মৌলের কাজ: প্রোটোপ্লাজম গঠন, ক্লোরোফিল সংশ্লেষ, প্রোটিন সংশ্লেষ। 4 নম্বর প্রশ্ন ছিল সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য। সক্রিয় পরিবহনের বৈশিষ্ট্য দিয়ে হেডিং দিয়ে 1 নম্বরে লিখবে এটিপি অণু বিশ্লিষ্ট হয়ে যে শক্তি নির্গত হয় তা সক্রিয় পরিবহনে ব্যবহৃত হয়। এটি একটি ঊর্ধ্বমুখী প্রক্রিয়া যা ঘনত্বের নতিমাত্রা বিপরীতে ঘটে। এই পরিবহনে পদার্থের কোষ পর্দা অতিক্রম করার জন্য বিশ্লিষ্ট এটিপি অণু থেকে শক্তি ব্যবহৃত হয়। এই প্রকার পরিবহনে লবণের আয়নগুলি কম ঘনত্বযুক্ত স্থান থেকে অধিক ঘনত্বের স্থানে ব্যবহৃত হয়। লাস্ট প্রশ্নটি কী ছিল? ব্যাপন ও পরিশোভনের পার্থক্য। এরকম চক করে একদিকে ব্যাপন একদিকে পরিশোভন লিখবে। 1 নম্বর লিখবে এই প্রক্রিয়ার জন্য কোনো অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় না, অর্থাৎ ব্যাপন প্রক্রিয়ায় কোনো অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয় না, তোমরা জানো। আর অবিস্ফোরণ পরীক্ষার সময় একটা অর্ধবেদ্য পর্দা নিতে হয়। এই প্রক্রিয়ার জন্য অর্ধবেদ্য পর্দার প্রয়োজন হয়। 2 নম্বরে ব্যাপন বিভিন্ন পদার্থ যেমন গ্যাসে, তরলে, কঠিনে গ্যাসে ঘটে থাকে। অবিস্ফোরণ প্রক্রিয়া কেবল তরলে ঘটে থাকে। এই পর্যন্ত লিখে নেয়।